আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই পুরো চ্যাপ্টারটা বোঝার সুবিধার জন্য আমরা কয়েকটা পর্বে ভাগ করে নিব এবং এই প্লেলিস্টটা কেন সবগুলোর থেকে আলাদা, কারণ এই প্লেলিস্টে আমরা বই এমনভাবে লাইন ধরে ধরে পড়ব যে পরবর্তীতে যখন আমরা বই পড়তে যাব আমাদের একদমই মনে হবে না যে বইটা আমরা ফর দ্য ফার্স্ট টাইম পড়ছি। বরং তুমি যদি ক্লাসে মনোযোগ থাকো তাহলে দেখবা যে ক্লাসেই তোমার বইটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এই চ্যাপ্টারটা যদি আমরা পড়তে যাই, আমরা অধ্যায়ের নামটা যদি পড়ি যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, মানে পিরিয়ডিক প্রপার্টিজ এবং বন্ডিং ইন এলিমেন্টস। এখন আমরা সবার আগে মনে রাখবো যে এই অধ্যায়টা যেহেতু কেমিস্ট্রির এক একটা চ্যাপ্টার হচ্ছে যেহেতু অনেক বড়, আমি মনে করব যে এই চ্যাপ্টার আসলে দুটো ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আরেকটা ভাগ হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন যেই ভাগটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আমরা সেই ভাগটা শুরু করতে যাচ্ছি। তো সবার আগে আমরা একটু বইতে চলে যাই। বইতে শুরুতে একদম খুব সিম্পল কথাবার্তা লেখা আছে। এটা আমরা তখনই বুঝতে পারবো যখন পুরো অধ্যায়টা আমরা পড়ে আসব। তো একদম অধ্যায়টা যেখান থেকে শুরু হচ্ছে আমরা সেখানে চলে যাচ্ছি। তো আমাদের এখানে লেখা আছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। অর্থাৎ প্রতিটা মৌলের আমরা জানি ইলেকট্রন বিন্যাস হয় এবং সেটার উপর ভিত্তি করে মৌলকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা জানি 1869 সালে, এখন কথা হচ্ছে সালটা কি আমি পড়বো মুখস্থ করব? না, আমার এই সালটা দরকার নাই। এইচএসসি তে তো লাগবেই না, অ্যাডমিশনেও আমাদের এটা আসবে না, এর থেকে আরো অনেক ইম্পর্টেন্ট কোশ্চিন আসে, সেগুলো আসবে। সো এটা আমরা স্কিপ করতে পারি। সর্বপ্রথম মেন্ডেলিভ জ্ঞাত 63টি মৌলকে, অর্থাৎ ওই সময়ে জানা, মানে যেগুলোকে আমরা চিনি সেগুলোকে আমরা বলতেছি জ্ঞাত, এরকম 63টা মৌলকে ওদের পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুসারে 12টি পর্যায় 8টি গ্রুপে বিন্যস্ত সহকারে প্রথম পর্যায় সারণী তৈরি করেছিলেন। এর মানে হচ্ছে, এবার আমরা একটু চলে যাব, এবার আমরা একটু লিখে ফেলবো যে প্রথমে যেই পর্যায় সারণীটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের মেন্ডেলিভ। উনি কি করেছিল? উনি 63টা মৌল দিয়ে এই পর্যায় সারণীটা করেছিল, 63টা মৌল, এবং আমাদের 63টা মৌলের ভরের উপরে, কিসের ভর? পারমাণবিক ভর। সের উপর ভিত্তিটা ছিল কি? পারমাণবিক ভরের ভিত্তিতে। এবং ওই সময়ে আমরা যদি দেখি এখানে লেখা আছে 12টা পর্যায় 8টা গ্রুপ, তাহলে আমরা একদম লিখে ফেলবো যে 12টি পর্যায় ও 8টি গ্রুপ। ঠিক আছে, এটা সবার প্রথমে যখন পর্যায় সারণী হয়েছিল তখন পর্যায় সারণীটাকে এইভাবে চিন্তা করা হয়েছিল। এর পরবর্তীতে পারমাণবিক সংখ্যা চলে আসলো, অর্থাৎ পারমাণবিক ভরকে বাদ দিয়ে আমরা পারমাণবিক সংখ্যা নিলাম। কেন নিলাম, কিভাবে নিলাম, এগুলো নিয়ে আমি কথা বলবো। আগে আমি কি করতেছি, বইয়ের যে এক একটা লাইন আছে সেই এক একটা লাইনকে আমি একটা সুন্দর ফরম্যাটে আনছি যেন আমার মাথায় হচ্ছে পরবর্তীতে এটা মনে থাকে। তো পরবর্তীতে পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে মৌলসমূহকে 7টা পর্যায় ও 18টা গ্রুপে বিন্যস্ত করে আধুনিক পর্যায় সারণীর সূত্র মতে দীর্ঘকায় পর্যায় সারণী তৈরি করা হলো। তাহলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী করা হয়েছে 7টা পর্যায় 18টা গ্রুপ। তাহলে আমি লিখতে পারি পারমাণবিক সংখ্যা এবং 7টি পর্যায় ও 18টি গ্রুপ। ডান। এবং এই সময়ে যে পর্যায় সারণীটা আমি বানালাম সেই পর্যায় সারণীটার নাম হচ্ছে দীর্ঘকার পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণীটার নাম হচ্ছে, এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী, এটা হচ্ছে আমাদের দীর্ঘকার পর্যায় সারণী। ভেরি গুড।
এরপরে কি হলো, এবং এরপরে আমরা হচ্ছে একটা আধুনিক পর্যায় সারণীর সূত্র দেখতেছি, এটাতে আমরা পরে আসি। আবার আসি, আধুনিক পর্যায় সারণী তৈরিতে অনেক বিজ্ঞানীর মধ্যে বোরের অবদান সবচেয়ে বেশি হওয়ায় দীর্ঘকায় পর্যায় সারণীকে বোর পর্যায় সারণীও বলা হয়। তাহলে এই দীর্ঘকায় পর্যায় সারণী, এখানে প্রবক্তার নাম কি দিতে পারি আমরা? বোর দিতে পারি, এবং তাকে হচ্ছে বোরের পর্যায় সারণীও আমরা কিন্তু বলতে পারি। আমরা বোর লিখলে পরবর্তীতে এমনি বুঝে যাব। গেল। এখন এই যে কি সমস্যা হয়েছিল যখন আমি পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণীটা করেছিলাম এবং পরবর্তীতে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে করলাম, এইটা করার জন্য আমাদের হচ্ছে পিরিয়ডিক টেবিলটা লাগবে। সবসময় আমরা একটা পর্যায় সারণী আমাদের টেবিলের গ্লাসের নিচে অথবা টেবিলের সাথে সবসময় লাগিয়ে রাখবো। তো এখানে আমরা দেখতেছি যে আর্গন এবং ক্রিপ্টন, এই দুটোর ভরে যদি আমি খেয়াল করি, পর্যায় সারণীতে একদমই স্পষ্টত বলা আছে আর্গনের ভর হচ্ছে ৩৯.৯৮ বা ৪০-এর কাছাকাছি, যেখানে পটাশিয়াম, যেটা পটাশিয়ামের ভর হচ্ছে ৩৯.০৯৮, মানে এটার ভর হচ্ছে ৩৯, ওইটার ভর হচ্ছে আসলে ৪০। তো আমি যদি পারমাণবিক ভর অনুযায়ী করি, আমার পটাশিয়াম আসলে থাকা উচিত এই জায়গাতে এবং আর্গন থাকা উচিত আসলে এই জায়গাতে। কিন্তু পটাশিয়াম তো নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য ফলো করে না, অপরদিকে আর্গন আমার হচ্ছে যে ১ নম্বর গ্রুপ আছে ক্ষার ধাতু, তাদের বৈশিষ্ট্য ফলো করে না। এই জন্য পরবর্তীতে দেখা গেল যে আসলে পারমাণবিক ভরের ভিত্তিতে যেই পর্যায় সারণীটা দেয়া হয়েছে, যদিও সেই পর্যায় সারণীতে কিন্তু এখানে যেরকম হচ্ছে আমাদের ৭টা পর্যায় এবং ১৮টা গ্রুপ আছে, ওটাতে কিন্তু ৭টা পর্যায় এবং ১৮টা গ্রুপ ছিল না। খেয়াল করো, ওটাতে ছিল ১২টা পর্যায় ৮টা গ্রুপ। আমি কিভাবে মনে রাখবো? বর্তমান পর্যায় সারণীতে যে ৭টা পর্যায় আছে, ১৮টা গ্রুপ আছে, এটা পর্যায় সারণী দেখতে দেখতে আমাদের সবার মাথার মধ্যে ঢুকে গিয়েছে। আমি যেভাবে মনে রাখতাম, ১৮টা গ্রুপ হয়ে যাবে ৮টা গ্রুপ, অর্থাৎ ১ কে আমি বাদ দিয়ে দিব। ১৮টা গ্রুপ কত হয়ে যাবে? আগে ছিল ১৮টা গ্রুপ ছিল ৮টা গ্রুপ। যেহেতু গ্রুপ কম ছিল, তার মানে অবশ্যই পর্যায় বেশি ছিল। কতটা পর্যায় ছিল? তুমি এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 12 এ। ঠিক আছে? 11 এ না, ক্লাস 12 এ পড়ো। তো 12 মানে ১২টা পর্যায় ছিল। তাহলে মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা দিয়েছিল, সেই মেন্ডেলিভ কত বছরের বুড়ো লোক ছিল? ৬৩ বছরের বুড়ো লোক ছিল। আমি এভাবে মনে রেখেছিলাম। তো ৬৩ বছরের বুড়ো লোক মেন্ডেলিভ ৬৩টা মৌল দিয়ে আমাদের পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে এখন ১৮টা গ্রুপ, তার মানে হয়ে যাবে ৮টা গ্রুপ, এবং আমি এখন ক্লাস 12 এ পড়ি, তার মানে হয়ে যাবে 12 পর্যায়। একটা পারমাণবিক একটা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল দিয়েছিলেন। বাট দেখা গেল এই অনুযায়ী মৌলগুলো বা পরমাণুগুলো তাদের ধর্ম অনুযায়ী বিন্যস্ত হচ্ছে না। তো তখন আমরা যেটা করেছি, বিজ্ঞানী বোর কি করে? যেখানেই কোনো সমস্যা হয় সেখানেই চলে আসে না? মনে আছে রাদারফোর্ডের কথা? রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিল, সমস্যা হইল, বোর কেম ইনটু পিকচার। হ্যাঁ, এখন আমি সমাধান করব। সেম মেন্ডেলিফ একটা পর্যায় সারণী দিয়েছে, মানে উনি শুরুতে কিন্তু কোনো কিছু করে না, উনি পরে আসে। তো মেন্ডেলিফ একটা পর্যায় সারণী দিয়েছে, দেন হচ্ছে বোর চলে আসছে। নাও এখন আমি চলে আসছি, আমি এখন ঠিক করব। কি করব? আমি এখন পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে দিব এবং ৭টা পর্যায় আর ১৮টা গ্রুপ, যেটা এখন বর্তমানে আছে সেটা আমি দিব। খুবই ভালো কথা। তো উনি এরকম দিলেন, এবং এই আধুনিক পর্যায় সারণীর সূত্র যেটা, সেটা হচ্ছে আমাদের যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। একটা মৌলের, যেহেতু এটা রসায়ন নিয়ে পড়াশোনা, তো একটা মৌলের ২ রকমের বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য। প্রত্যেকটা মানে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পদার্থের ২ টা বৈশিষ্ট্য। একটা ভৌত বৈশিষ্ট্য, একটা রাসায়নিক বৈশিষ্ট্য। তো এই ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে এই যে আমাদের দেখো এখানে একটা ক্ষার ধাতু ছিল, তারপর মৃৎক্ষার ধাতু আছে, তারপরে বিভিন্ন অধাতু আছে এবং লাস্টে নিষ্ক্রিয় গ্যাস আছে। এই যে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, আবার ঘুরে আসতেছে, আবার পারমাণবিক সংখ্যা বাড়তেছে, আবার ঘুরে আসতেছে। এই যে এমন করে বারবার ঘুরে আসতেছে, ঘুরে আসতেছে, আবার সেই ক্ষার ধাতুর নিচে আসতেছে, আবার সেই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের নিচে যাচ্ছে। এই ব্যাপারটাই বলতেছে যে পর্যায় সারণীতে মৌলসমূহের
ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের কি অনুযায়ী বলতো, পারমাণবিক সংখ্যা অনুযায়ী আবর্তিত হয়, মানে পুনরাবৃত্তি হয়, এই যে বারবার বারবার ঘুরে ঘুরে আসছে। তো অবশ্যই আমরা হচ্ছে এই সূত্রটা মনে রাখবো, ঠিক আছে, এই সূত্রটা আমরা মনে রাখবো। আচ্ছা গেল। এরপরে আমাদের কি বলতেছে আমরা দেখি। তো বিজ্ঞানী বোর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বিস্তৃত পর্যায় আকারে একটি পর্যায় সারণী তৈরি করেন এবং দীর্ঘকায় পর্যায় সারণী বা বোরের পর্যায় সারণী নামে পরিচিত। বর্তমানে এ পর্যায় সারণীতে 7টা পর্যায় এবং 18টা শ্রেণী বা গ্রুপ রয়েছে। এখানে আমি কথা কিছু স্পষ্টত বলে দেই। প্রথমে ছিল পর্যায় সারণী পারমাণবিক ভরের ভিত্তিতে, এরপর আসলো পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। আর পারমাণবিক সংখ্যার ভিত্তিতেও যখন করা হয় তখনও কিছু হচ্ছে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম দেখা দেয়, এবং সেই গ্যাঞ্জামটা এক্স্যাক্টলি কোন জায়গায় আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। এই যে এই জায়গাটাতে 56, 57, এখানে তো 58, 59, 60 এভাবে পরপর পরপর চলে আসার কথা, কিন্তু এখানে 58, 59, 60 কিন্তু পরপর পরপর আসে নাই, এই জায়গাতেও আসে নাই, এগুলো আবার আলাদাভাবে এই যে নিচে চলে গেছে। তো এই জায়গাতেও আবার গ্যাঞ্জাম হচ্ছিল যে এরা এই বৈশিষ্ট্য ফলো করতেছিল না। আলটিমেটলি দেখা গেল যদি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণী সাজানো যায় সেটাই পারফেক্ট। এতক্ষণ আমরা যা পড়ছি তা থেকে আমরা শিখছি, প্রথমে ছিল পারমাণবিক ভরের ভিত্তিতে, তখন আর্গন আর পটাশিয়াম ঝামেলা করছে। এরপরে চলে আসছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, তখন ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড সিরিজকে আমরা একটু পরেই শিখবো, এগুলো নিয়ে ঝামেলা করছে। এবং আলটিমেটলি যখন পর্যায় সারণী হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে দেয়া হয়েছে তখন দেখা গিয়েছে যে হ্যাঁ তারা মোটামুটি একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় আছে। কিন্তু তুমি যদি সেই বিজ্ঞানী হতে পারো যে প্রমাণ করে দিতে পারো যে না এটাও ভুল, তাও কিন্তু সম্ভব। তো চেষ্টাই থেকো। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসি আবারও আরেকটা জায়গায়। এখানে এটা বলেছে যে এই যে আমাদের বর্তমান পর্যায় সারণী যেটা সেটা কিরকম দেখতে, এই কথাটা এখানে বলেছে। তো আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা আসলে হচ্ছে মোলের পারমাণবিক সংখ্যা এবং মোস্ট লাইকলি বা মোস্ট স্পেসিফিক্যালি ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা এই যেটা লিখতেছিলাম দীর্ঘকার পর্যায় সারণী, এরপরে আমাদের চলে আসবে হচ্ছে আধুনিক আধুনিক পর্যায় সারণী, যেটার ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং যেটাতে আমাদের সেম 7টা পর্যায়ে 18টা গ্রুপ থাকবে। গেল। এইবার একটু খেয়াল করি যে এই পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অরবিটাল সমূহের ইলেকট্রনের ক্রম অনুসারে মৌলসমূহকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে এতটুকু অ্যাটলিস্ট জেনে এসেছি যে আমাদের sp,d,f এই অরবিটাল গুলো হয়ে থাকে। সো পর্যায় সারণীতে সেম, এই যে আমরা শুরুতে একটা যে লাইন পড়লাম যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, সো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীর মৌলসমূহকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে, একটা এস ব্লক, একটা ডি ব্লক, একটা পি ব্লক, একটা এফ ব্লক। আচ্ছা, এবং এইটা আমাদের ইউপ্যাক IUPAC এইটা কর্তৃক, এটা কেমিস্ট্রি একটা অর্গানাইজেশন, তোমরা জানো যে সবগুলো কেমিস্ট্রির নামকরণ এবং কেমিস্ট্রিতে যা যা সবকিছু হয় সেগুলো সম্পর্কে কথাবার্তা বলে। সো এই ইউপ্যাক কর্তৃক বর্তমান পর্যন্ত যে 118টা মৌল আছে, এই 118টা মৌলকে নিয়ে আলটিমেটলি এখন হচ্ছে পর্যায় সারণী গঠিত হয়েছে, কারণ 119 নম্বর মৌলটা এখন আবিষ্কার হয় নাই। তো 2016 খ্রিস্টাব্দে অনুমোদিত 113, 115, 116 এবং 118 পারমাণবিক সংখ্যার 4টি মৌল দ্বারা 7ম পর্যায়টি পূর্ণতা লাভ করলো। এটা অনেক আগে আসতো যে 16 সালে, তখন রিসেন্টলি 16 সালে হচ্ছে 4টা মৌল আবিষ্কার হয়েছিল। আমি এভাবে মনে রাখতাম 3, 5, 7, 3, 5, 7। আমরা বিজোড় সংখ্যা যদি গুনি তাহলে 1, 3, 5, 7 বলি না, ঠিক একইভাবে 3, 5, 7 মানে 113, 115, 117 এবং লাস্টেরটা অবভিয়াসলি নিতে হবে, সো 118। এই 4টা মৌল সবার লাস্টে আবিষ্কৃত হয়েছে। এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এটাও জেনে আসছি যে আউফবাউন্ড নীতি আছে, সেই আউফবাউন্ড নীতি অনুসারে আমাদের
পর্যায় সারণীতে সর্বোচ্চ বাম থেকে ডান দিকে, মানে পর্যায় সারণীতে সবার প্রথমে, বা যে কোনো ইলেকট্রন বিন্যাস, এক কথায় যে কোনো ইলেকট্রন বিন্যাস প্রথমে 1s এ যায়, তারপর 2s এ যায়, তারপর 2p তে যায়, 3s এ যায়, 3p তে যায়, 4s এ যায়। আমি একটা কথা একটু ক্লিয়ার করে দেই। এই আফবাউ নীতির অনেক কথাবার্তা আমরা সেকেন্ড চ্যাপ্টারের প্লেলিস্টে বলবো। আপাতত আমরা জানি যে আমাদের ইলেকট্রন বিন্যাস কেমিস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমরা বারবার এটা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। সো আমি তোমাদেরকে এটা একটু মেমোরাইজ করার টেকনিক শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা কি জানি? এস, পি, ডি, এফ, এটাই তো জানি, তাই না? তো এস হচ্ছে 1, এই জন্য এটা 1s। এরপর হচ্ছে 2s এবং 2p, কারণ এটা 2, সো 2 এ 2টা থাকে। 3 এ থাকে হচ্ছে 3s, 3p এবং 3d। আর 4 এ থাকে 4s, 4p, 4d, 4d এবং হচ্ছে 4f। মানে s প্রথম, সো s এ থাকে একটা s, 1s। p 2 নম্বরে, সো p তে থাকবে 2s, 2p। 3 এ থাকবে 3s, 3p, 3d। এবং 4 এ থাকবে হচ্ছে 4s, 4p, 4d, 4f। সহজে বোঝার জন্য। আচ্ছা, এখন এটার বিন্যাসটা, ক্রমবিন্যাসটা বা সিকোয়েন্সটা কেমন হবে? আচ্ছা, একটু খেয়াল করো। 1s, এই যে 1s, 2s, এই যে 2s, 2p, এই যে 2p, 3s, 3s, 3p, 3p। এইখানটায় আমরা জানি যে একটা ভেজাল আছে, n প্লাস l এর রুল অনুযায়ী ভেজাল আছে। সো এই জায়গাটাতে হচ্ছে 4s, তারপরে 4d। ক্লিয়ার? তোমার কাজ হবে, তুমি শুধু এইটুকু মনে রাখবা, 1s, 2s, 2p, 3s, 3p, 3d না, আগে 4s তারপরে 3d। তো 4s অলরেডি লিখে ফেলাইছো, এই জন্য এবার হচ্ছে 4p। বাস, এর বেশি তোমাকে মনে রাখতে হবে না আপাতত। এরপরে আরো গন্ডগোল আছে, বাট গন্ডগোল মনে রাখতে হবে না। এইটুকু দিয়ে মোটামুটি এইচএসসি লেভেলে যতগুলো পর্যায় সারণী, মানে পরমাণু বিন্যাস টিন্যাস হাবিজাবি দরকার, আমরা সবকিছু এইটুকু দিয়ে শিখে ফেলাবো। আমার আর দরকার নেই, এই পর্যন্ত এনাফ। তাহলে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d এবং লাস্ট হচ্ছে s, যেহেতু লিখে ফেলাইছি 4s, এরপর কিন্তু 4p হবে। ওকে, ডান। এটুকু আমরা বুঝে ফেলাইছি, এখানে আমরা জীবনও ফেরত আসবো না কোনোদিনও। আচ্ছা, গেল। এখন আমি খুব সুন্দর, এত সুন্দর করে জিনিসগুলো বুঝাই দিব, তোমরা দেখবা খালি। ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলসমূহের 4টা ব্লক আমরা অলরেডি জেনে গেছি, যে হচ্ছে sp-df 4টা ব্লক আছে। তো খুবই সহজ যে কাদেরকে এস ব্লক মৌল বলে। যাদের ইলেকট্রন বিন্যাসে সবার লাস্টের ইলেকট্রনটা এস ব্লকে যাবে, তারা এস ব্লক। যাদের ইলেকট্রন বিন্যাসে সবার লাস্টের ইলেকট্রনটা পি ব্লকে যাবে, তারা পি ব্লক। যাদের ইলেকট্রন বিন্যাসে, অর্থাৎ সুন্দর করে যে সংজ্ঞাটা বলি, যে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, তাদেরকে এস ব্লক মৌল বলে। এই এস কে এখন যদি বলি পি, ওই এস এর জায়গায় পি বলে, পি এর জায়গায় ডি বলে, ডি এর জায়গায় এফ বলে। ডান? না, সুন্দর করে শেষ হয়ে গেছে। তো আমরা এবার যেটা করব, আমরা এখন সুন্দর করে একটু লিখবো। দেখো, খেয়াল করে, এস, পি, সি, আমাদেরকে বলতেছে এদের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাসটা কেমন থাকে। আমরা কি জানি? এস এর সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ s1 হয় অথবা s2 হয়। তাহলে এদের সর্বশেষ যে ইলেকট্রন বিন্যাস, সেটা হবে আমাদের হচ্ছে ns1 থেকে 2। এটাই তো হবে, এটা ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ আছে? আপু n কি? বুঝাচ্ছি। তাহলে ns হয় 1 হবে, না হলে ns হয় 2 হবে। তার মানে ns 1 থেকে 2 আমরা বলতে পারি। সবাই একটু পিরিয়ডিক টেবিলটা খেয়াল করো। এই যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s1, 1s1। এই 1টা হচ্ছে পর্যায় সংখ্যা। এর ইলেকট্রন বিন্যাস কি? 1s, 1s2, 2s1। এর লাস্টের ইলেকট্রন বিন্যাসটা কেমন? 2s1। ক্লিয়ার করতে পারছি আমি? তাহলে এনটা হচ্ছে আমার পর্যায় সংখ্যা। এনটা কি? এনটা আমার পর্যায় সংখ্যা। এবং
আমি যদি খেয়াল করি যে এস ব্লকের মৌল কারা, তাহলে আমার বইতে খুব স্পষ্টভাবে বলা আছে যে এস ব্লকের মৌল হচ্ছে 1 নম্বর গ্রুপের সবাই, 2 নম্বর গ্রুপেরও সবাই, এবং 18 নম্বর গ্রুপের হিলিয়াম হচ্ছে এস ব্লক মৌল। কেন? কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2, তো লাস্ট ইলেকট্রনটা এসে গেছে, সেজন্য হিলিয়ামও এস ব্লক মৌল। তাহলে পর্যায়ে হচ্ছে আমার 7টা, তার মানে 7, আর এটা যেহেতু আমাদের 6টা ছিল, কিন্তু এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসলে এখানেও একটা হয়ে যাচ্ছে, সো মোটামুটি 14টা। তাহলে আমি বলতে পারি যে এখানে n সমান সমান 1 2 3 4 5 6 7 বলতে পারি। কার কোনো সমস্যা আছে যেটা আমি বলতে পারি কি পারি না? কোনো সমস্যা নেই। এরপরে আমার যেই জায়গাটায় যাব সেই জায়গাটা হচ্ছে মোট মৌল সংখ্যা কতটা। আমরা একটু আগেই দেখলাম যে মোট মৌল সংখ্যা হচ্ছে 14টি, এবং মৌলগুলোর অবস্থান কোথায় কোথায়? মৌলগুলোর অবস্থান হচ্ছে 1 নং গ্রুপ, 2 নং গ্রুপ এবং হিলিয়াম। এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো, এই সেম জিনিসটা আমরা পিডিএফ এর ক্ষেত্রে ফলো করে লিখব। এখন আমার শুরুতে এই জিনিসটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস কেমন হতে পারে এই জিনিসটা, অর্থাৎ এখানে আমি মোট কয়টা কলাম করছি তুমি যদি দেখো খেয়াল করে। প্রথমে আমি যেটা করছি সেটা কি, যে সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা কেমন হতে পারে, যেখানে n এর মান 1 2 3 4 5 6 7, কারণ একদম আমাদের এই জায়গা থেকে এটা স্টার্ট হয়, তো 1 থেকে একদম 7 পর্যন্ত। এবং আমি গুণে দেখলাম যে আমার অবস্থান অনুযায়ী মোট 14টা মৌল আছে এস ব্লকে, যারা হচ্ছে গ্রুপ 1 এ 7টা, গ্রুপ 2 এ 6টা, এবং সাথে হচ্ছে হিলিয়াম, মোট 14টা। ডান। এইবার যদি আমি বইতে যাই, বইতে আমার সেম কথা বলা আছে 14টা। এখানে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম সবগুলো ইলেকট্রন বিন্যাস দেখাইছে। 2016 সালে এই এমসিকিউ গুলো অবশ্যই পড়বা। 2016 সালে 118টা, এটা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। এবং এখানে এন হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর নির্দেশক, যেরকম আমরা 1s বলি, সো এখানে এন হচ্ছে সেই 1টা। আচ্ছা, তো এখানে ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে, এগুলো তোমার কোনো কিছুর দরকার নাই, কারণ আমি এগুলো সুন্দর করে তোমাকে অলরেডি বুঝাই দিছি। গেল। এবার আসি পি ব্লক মৌলের ক্ষেত্রে। এখানে এমসিকিউটা দেখো, এস ব্লক মৌলের সংখ্যা 14টা, আমরা জানি অলরেডি। পি ব্লক মৌল কোন কোন গ্রুপে অবস্থিত? পি ব্লক মৌল হচ্ছে মূলত 13 14 15 16 17 18, এই 6টা গ্রুপে অবস্থিত। 13 14 15 16 17 18। চলো আমরা একটু লিখে ফেলাই। এখানে 13 14 15 16 17 18, 18তে হিলিয়াম নাই, এই কথাটা লিখতে হবে। এখন তুমি যদি একটু খেয়াল করো, এই 13 নম্বরে কয়টা পর্যায় আছে? 13 নম্বর গ্রুপে কয়টা পর্যায় আছে? 6টা পর্যায় আছে। তুমি যদি খেয়াল করো, এই যে দেখছো এখানে জায়গা ফাঁকা ছিল, পরে এটা কিন্তু পূরণ হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু পুরাতন পর্যায় সারণী, এটা 2016 সালের আগের পর্যায় সারণী, এই জন্য এই এই জায়গাগুলো হচ্ছে ফাঁকা আছে, এই যে 3 5 7 এই জায়গাগুলো হচ্ছে ফাঁকা ছিল। আচ্ছা, গেল। তো 13 নম্বরে আমার 6টা, অর্থাৎ আমি যদি এভাবে চিন্তা করি, 13 নম্বরে আমার হচ্ছে মোট 6টা, 14 নম্বরে 6টা, 15 নম্বরে 6টা, 16তে 6টা, 17তে 6টা, 18তে 7টা থাকে বাট হিলিয়াম বাদ, সো 18তেও 6টা। তাহলে এদিক থেকে 6টা, এদিক থেকে 6টা, 6 গুণ 6, ওই যে ম্যাট্রিক্স করছি না আমরা, 6 গুণ 6 মানে কত? 36টা। তাহলে আমি এবার লিখে ফেলি, আমার মোট মৌল সংখ্যা হচ্ছে 36টি। এটার ইলেকট্রন বিন্যাস কেমন? এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns2 মাস্ট, ns1 না, কারণ s অরবিটাল ফিল আপ করে তারপরে আমি পিতে ঢুকবো, যেটা হচ্ছে np 1 থেকে 6, অর্থাৎ ns2 এর পরে np1 হতে পারে, np2 হতে পারে, np3 হতে পারে, np4 হতে পারে, যে কোনোটা হতে পারে, যেখানে
n সমান সমান কত বলো তো? n সমান সমান কি 1 হবে? খেয়াল করো একটু। n কিন্তু আমি বলছি কি শুরু হইছে এইখান থেকে। এবং এটা কত নম্বর পর্যায়ে? এটা হচ্ছে ২ নম্বর পর্যায়। তাহলে আমি কিন্তু বলতে পারবো না যে n 1 হবে। তাহলে n কত হবে? n ২, ৩, ৪, ৫, ৬, ৭। যেহেতু এদের পর্যায়টা শুরুই হয় ২ থেকে, এই জন্য আমাদের n সমান সমান ২, ৩, ৪, ৫, ৬। এখন তুমি একটু খেয়াল করো, এই যে NS2 কখন, মানে যখন আমি বলতেছি যে NS2 এবং NP1 থেকে 6, তুমি একটু খেয়াল করো, যখন NS2 এবং NP1 থেকে 6, এখন আমি কি বোরনের কথা বলতেছি। বোরনের ইলেকট্রন বিন্যাস আমি একটু লিখি। বোরন তো 5, 1s2, 2s2, 2p1। খেয়াল করো, 1s2, 2s2, 2p1, এটা হচ্ছে বোরনের ইলেকট্রন বিন্যাস। এবং আমি বলেছি যে একটা পি ব্লক মোলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হবে ns2, np1 থেকে 6, এবং দেখো এই যে np1 দেওয়া আছে। ক্লিয়ার? তুমি যদি পরেরটাতে যাও, কার্বনের কাছে যাও, কি হবে? np2p2 হয়ে যাবে, সেই সেম রুলের মধ্যে পড়বে। তুমি এখানে যেইটাই করে দেখো, তুমি দেখবা যে খালি এই 2 এর জায়গায় 3 হচ্ছে, 3 এর জায়গায় 4 হচ্ছে, 4 এর জায়গায় 5 হচ্ছে। অর্থাৎ পর্যায় অনুযায়ী নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, বাট সবকিছুই তোমার সেম থাকতেছে। মজার ব্যাপার তোমাকে আরো দেখায়, যখন আমি বোরনের ইলেকট্রন বিন্যাস লিখলাম, অর্থাৎ বোরনের ইলেকট্রন বিন্যাস কত লিখছি? 1s2, 2s2, 2p কত লিখেছি? 1 লিখেছি। তুমি একটু খেয়াল করো তো, লাস্টের ইলেকট্রন বিন্যাস কত? লাস্টে কয়টা ইলেকট্রন আছে লাস্টের শক্তি স্তরে? 2 আর 1 এ 3 না? এই দেখো 3। তুমি যদি কার্বনের দেখো, কার্বনের কত হবে? 1s2, 2s2, 2p2। এই যে 2 আর 2 4 না? এই দেখো 4। তার মানে লাস্টের ইলেকট্রন বিন্যাসের সাথে আমি যদি 10 করে যোগ করি, তাহলে আমি এই গ্রুপ সংখ্যা পেয়ে যাচ্ছি। যেরকমটা এখানে যারা NS1 ছিল তারা যেরকম 1 নম্বর গ্রুপ, যারা NS2 ছিল তারা যেমন 2 নম্বর গ্রুপ, একইভাবে এখানে লাস্টে S আর P মিলায়ে যারা 3 তারা 13 নম্বর গ্রুপ, S আর P মিলায়ে যারা 4 তারা 14 নম্বর গ্রুপ, S আর P মিলায়ে যারা 5 তারা 15 নম্বর গ্রুপ। ব্যাপারগুলো কত মজার, তুমি ভাবতেও পারবা না। তো আমরা এটা পরে আবার শিখবো, বাট আপাতত আমরা যেটুকু শেখার সেটা শিখে ফেলেছি। সেটা হচ্ছে পি ব্লকে কয়টা মৌল থাকে, কোথায় কোথায় থাকে, কোন কোন গ্রুপে থাকে, এবং এটার জেনারেল যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে কেমন হতে পারে। ওকে, এখানে কি বলতেছে? নতুন আবিষ্কৃত মৌলসমূহের নামগুলো বলতেছে। এটা অনেক সময় এখন আর এতটা ইম্পর্টেন্ট না, কারণ বুঝতেই পারছো 2016 সালে এগুলো আবিষ্কার হয়েছিল, তখন 17-18 সালের কোশ্চিনগুলোতে এগুলো ইম্পর্টেন্ট ছিল। এখন আর এত বেশি ইম্পর্টেন্ট না যে 113 নম্বর মৌলের নামটা কি, 14 নম্বর নাম কি, 15, 16 এভাবে আসলে এখন আসতে দেখা যায় না। তুমি চাইলে এটা পড়তে পারো, না চাইলে স্কিপ করতে পারো, সমস্যা নেই। বাট পি ব্লকের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2, NP1 থেকে NP6, যেটা এখানে N এর মান যে 2 থেকে শুরু, এইটা ভুল করলে হবে না। আচ্ছা, ইভেন ওই সময় হচ্ছে এখানে নিহোনিয়ামের মানে কি, মস্কোভিয়ামের মানে কি, এগুলো হচ্ছে লেখা ছিল, এগুলো আমাদের আপাতত লাগবে না আর। এরপর পি ব্লকের মৌল সংখ্যা 6 ছক কিন্তু 36টা। আচ্ছা গেল। এরপরে আমরা চলে আসি আমাদের ডি ব্লকের মৌলের সংখ্যায়। আমরা সবাই মোটামুটি এতদিনে এইটুকু তো জেনে গিয়েছি যে আমাদের পর্যায় সারণীর এই যে মাঝের সারির যে হিরো, ওনারা হচ্ছে মূলত আমাদের এই যে 12 পর্যন্ত যারা, ওনারা হচ্ছে মূলত আমাদের ডি ব্লক মৌল। এতদিনে আমরা এইটুকু জানছি। তার মানে খুবই সহজ, এটা যেহেতু 4 নম্বর পর্যায় থেকে শুরু হয়, অর্থাৎ 1, 2, 3, 4, 4 নম্বর পর্যায় থেকে শুরু হয়, মানে হচ্ছে 4টা। আর এদিকে আমি যদি 3 থেকে 12 যাই, আমি দেখবো 10 হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 4 আর 10-এ 40টা হওয়া উচিত ডি ব্লক মৌলের সংখ্যা। কিন্তু এখানে অনেক কিন্তু আছে।
তো আমি আগে এটুকু বুঝি যে আমাদের ডি ব্লক মৌলগুলোর অবস্থান হচ্ছে, এদিকে তো এভাবে চিন্তা করবা, এদিকে এস ব্লক নিয়ে নিছে গ্রুপ 1 এবং 2 কে, এদিকে পি ব্লক নিয়ে নিছে 13 থেকে 18 কে, হিলিয়ামের এটা সেটা ছিল, সেগুলোর ঝামেলা ডান। এবার আমি চিন্তা করবো ডি এর কথা। ডি হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12, 3 থেকে 12, গুড। 3 থেকে 12 মানে মোট মাঝখানে 10টা গ্রুপ আছে, খুবই ভালো কথা। এখন এই 10টা গ্রুপের মধ্যে আসলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। প্রথমে বলতেছে যে চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক। আমাদের এখানে সবার আগে যে কাজটা করতে হয় বা যে জিনিসটা আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে, আমাদের কি বলেছি, আমাদের 4টা পর্যায়ের কথা বলেছি, একটা 4, 5, 6, 7, এরা মূলত ডি ব্লক। তো এখানে স্ক্যান্ডিনিয়াম থেকে তুমি দেখবা যে বইতেও লেখা আছে জিঙ্ক মানে 21 থেকে 30, তো স্ক্যান্ডিনিয়াম 21 থেকে, জিঙ্ক হচ্ছে 30। এইটা তোমাকে পারতে হবে, এটা জানতে হবে। আমি যেটুকু তোমাদেরকে পড়তে বলতেছি একটু আমি বেশি পড়াই না, আমি বেশি পড়ানো পছন্দ করি না, আমি বেশি পড়াইও না। আচ্ছা, তারপরে আমাদের এই যে ইট্রিয়াম থেকে 39 থেকে ক্যাডমিয়াম 48, তো এটা পঞ্চম পর্যায়টা আমরা লিখবো 39 থেকে ক্যাডমিয়াম 48 লিখে ফেলেছি। এবং লাস্টে আমরা জানি যে এখানে হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ আছে, এখানে হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আছে। বাট সিরিজের মধ্যে আমরা যদি একটু ধরি, খেয়াল করো এখানে আমি উল্টা করে লিখে ফেলছি, ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট। ল্যান্থেনিয়াম হচ্ছে এই যে নিচে দেখো লেখা আছে, ল্যান্থেনিয়াম হচ্ছে 57 এবং অ্যাক্টিনিয়াম হচ্ছে 89, সো এই দুটো লিখবো। ল্যান্থেনিয়াম হচ্ছে 57 এবং অ্যাক্টিনিয়াম হচ্ছে 89। এই ল্যান্থেনিয়াম এবং অ্যাক্টিনিয়াম কিন্তু মনে রাখবা এরা কিন্তু ডি ব্লক মৌল। ল্যান্থেনিয়াম এবং অ্যাক্টিনিয়াম এরা কিন্তু ডি ব্লক মৌল। আচ্ছা, তাহলে এই ল্যান্থেনিয়াম যে কিনা 57 সে ডি ব্লকে অবস্থান করছে এবং অ্যাক্টিনিয়াম যে কিনা 89 সেও ডি ব্লকে অবস্থান করছে। বাট এই যে সেরিয়াম অর্থাৎ ল্যান্থেনিয়ামের জাস্ট মানে ল্যান্থেনামের জাস্ট পরে যেটা, ল্যান্থেনামের জাস্ট পরে যেটা, সে থেকে একদম হচ্ছে আমাদের লুটেশিয়াম পর্যন্ত ওরা কিন্তু ডি ব্লকের মাঝখানে নাই। সেম অ্যাক্টিনিয়াম থেকে একদম লরেন্সিয়াম পর্যন্ত ওরা ডি ব্লকে নাই। এখানে আবার একটা কিন্তু আছে, এই তিনটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। থোরিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে ওর লাস্ট ইলেকট্রনটা ডি ব্লকে প্রবেশ করে। তার মানে ক্যালকুলেশন এটা দাঁড়ালো যে এখানে যদি আমি ল্যান্থেনিয়াম লিখতাম বা ল্যান্থা নাম লিখতাম, এটা ল্যান্থেনিয়াম পড়ে পড়ে আমার এমন তো বাজে অবস্থা হয়ে গেছে, তো ল্যান্থা নাম লিখতাম এবং এখানে যদি আমি অ্যাক্টিনিয়াম লিখতাম, তাহলে মোটামুটি আমার ঘটনা শেষ হয়ে যাচ্ছিল যে 40টা মিলছে। জাস্ট এখানে হচ্ছে আমার হাফনিয়াম থেকে শুরু হবে আর এটা হচ্ছে রাদারফোর্ডিয়াম থেকে শুরু হবে, ঘটনা মিলে যাচ্ছিল। বাট এখানে আমাকে মনে রাখতে হবে এর ছোট্ট করে একটা ভেজাল আছে, সেটা হচ্ছে থোরিয়াম। এই থোরিয়ামের কারণে মৌল সংখ্যা 40 + 1 মানে হচ্ছে 41টা হয়। কিন্তু তুমি যদি অ্যাডমিশন লেভেল পর্যন্ত যাইতে চাও, তোমাকে তাহলে এখন থেকে অ্যাটলিস্ট একটু লিখে রাখতে হবে যে হাফনিয়াম 72 এবং রাদারফোর্ডিয়াম 104। সো আমি এটা একটু লিখে দিচ্ছি। এরপরে এখানটা স্টার্ট হবে হচ্ছে হাফনিয়াম এবং হচ্ছে রাদার, এই যে RF 104 এবং হচ্ছে 72। এবং এটা লাস্টে শেষ হবে কয়তোতে, এটাও অনেক গুরুত্বপূর্ণ, মার্কারি এবং হচ্ছে কপারনিসিয়ামে শেষ হবে, অর্থাৎ মার্কারি এবং হচ্ছে 112। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল ডি ব্লক এলিমেন্ট। আমি যদি ধরি তাহলে এখানে হবে ল্যান্থানাম প্লাস এই সাইডে 9টা মৌল,
অ্যাক্টিনিয়াম প্লাস এই সাইডে রাদারফোর্ডিয়াম থেকে কপারনিসিয়াম পর্যন্ত আরো 9টা মৌল, মানে মোট 10টা, এবং সাথে এখানে ছোট্ট করে হচ্ছে থোরিয়াম লিখতে হবে। থোরিয়াম হচ্ছে 90। এটা খুবই ভুল হয় যে থোরিয়াম হচ্ছে ডি ব্লকের মৌল না, আমরা অনেকেই মনে করি। তাহলে কত থেকে শুরু হয়েছে, কততে শেষ হয়েছে, কত থেকে শুরু হয়েছে, কততে শেষ হয়েছে, এটা ক্লিয়ার পিকচার মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। এটা ভুল করা মনের ভুলেও যাবে না, এটা একদম সারা জীবন কাজে লাগবে। 4, 5, 6, 7 নম্বর পর্যায়ে থেকে ক্যাডমিয়াম থেকে জিঙ্ক, তারপরে ইট্রিয়াম থেকে হচ্ছে আমাদের ক্যাডমিয়াম, এবং ল্যান্থেনাম থেকে শুরু, বাট ল্যান্থেনামের পরে হচ্ছে অনেকগুলো মৌল বাদ চলে যাবে। এখানে আরো একটা লাভ হবে, তোমাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে ল্যান্থেনাম সিরিজ কোথায় শুরু হয় এবং কোথায় শেষ হয়, তুমি সেটার অ্যান্সারও এখান থেকে দিতে পারবা। ল্যান্থেনাম শুরু 57 থেকে শেষ হয়, 71-এ গিয়ে শেষ হয়। কারণ হাফনিয়াম তো আবার ওকে তুমি একটু খেয়াল করো, এই যে হাফনিয়াম 72 থেকে শুরু হয়েছে, তার মানে লুটেশিয়াম যে সে 71 ছিল। তারপরে তুমি যদি বলো যে রাদারফোর্ডিয়াম 104 থেকে শুরু হয়েছে, তার মানে লরেনসিয়াম 103 ছিল। একই সাথে তুমি দুটো অ্যান্সার দিয়ে দিতে পারবা যে ল্যান্থেনাইট সিরিজ যেটা ওটা 57 থেকে 71 পর্যন্ত যায়, আর অ্যাক্টিনিয়াম সিরিজ যেটা সেটা 89 থেকে লরেনসিয়াম 103 পর্যন্ত যায়। তুমি চাইলে ক্যালকুলেটরের সাহায্যেও মনে রাখতে পারো, কারণ আমরা জানি যে এখানে কয়টা করে মৌল আছে, 15টা করে 14টা করে, যে সিরিজের নাম অনুযায়ী যেভাবে মনে রাখতে চাও চাইলে সেভাবেও মনে রাখতে পারো, নয়তো ক্যালকুলেটর টিপে, অথবা আমি বলবো ডাইরেক্ট আমি যেভাবে বললাম এভাবে একবার এভাবে পড়ে ফেলতে, তাহলে অনেক সময় অনেক জায়গায় জিনিসগুলো কাজে লাগবে। এটা এত ধরায় তোমারে বিশ্বাস করো কেউ পড়াই দিবে না। আচ্ছা, এখন আমরা তো এইগুলো নিয়ে অনেক কথাবার্তা বললাম, এই জায়গাটা আমাদের এখনো ফাঁকা আছে। সো আমরা এখানে যদি যাই আমরা দেখব যে এদের গ্রুপ হচ্ছে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, প্লাস হচ্ছে থোরিয়াম, এবং এখানে 41টা মৌল আছে টোটাল, এবং সাথে হচ্ছে ল্যান্থেনাইট সিরিজের শুধু হচ্ছে ল্যান্থানাম, এবং অ্যাক্টিনাইট সিরিজের শুধু অ্যাক্টিনিয়াম। এভাবে হচ্ছে ডি ব্লকের নামগুলো বলতে হবে। এইবার এই যে থোরিয়াম সহ শুধু হচ্ছে 41টা মৌল আছে, এভাবে আমরা শুধু বললাম। আচ্ছা, এখন এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন? এদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে NS1 থেকে 2, মানে এখানে যেমন ছিল কি NS2 হবে তারপরেই NP হবে, এখানে এমন না। এখানে অনেক সময় NS1 থাকে, থেকেও হচ্ছে ডি ব্লকে ঢুকে যায়, আবার অনেক সময় ও NS2 থাকে তারপরেও ডি ব্লকে যায়। ওর কোনো ঠিক ঠিকানা নাই যে আসলে ও কোনটা আগে করবে কোনটা পরে করবে। তো n সমান সমান আলটিমেটলি এটা ঠিক থাকবে 4, 5, 6, 7, এটাতে কোনো ভুলভাল হবে না। এবং ডি এর সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত হবে। খুবই মনোযোগ দিয়ে দেখব, ডি এর সংখ্যা কিন্তু কখনো শূন্য হবে না, কারণ লাস্টের ইলেকট্রন যদি ডি তে প্রবেশই না করে তাহলে কি সে ডি ব্লক মৌল হবে? হবে না। তো অনেকে ভুল করে হচ্ছে ডি 0 থেকে 10 লেখো, ডি 0 থেকে 9 লেখো, এগুলো করার কোনো সুযোগ নাই। ডি তে সর্বনিম্ন ইলেকট্রন তো একটা দিতে হবে, না হলে কেমনে সে ডি ব্লক এলিমেন্ট হবে? তো 1 থেকে 10 পর্যন্ত সে হচ্ছে হবে। গেল, ডান। এইবার আমরা ডি ব্লক মৌলের মধ্যে কিছু কিছু মৌল আছে যারা হচ্ছে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। এইটা নিয়ে ডিটেলস কথাবার্তা আমরা ডি ব্লক মৌলের যখন বৈশিষ্ট্য পড়বো ওই জায়গাটাতে পড়বো। আমাদের এখন এটার দরকার নাই, কারণ আমরা শুধুমাত্র এখন ব্লকের এলিমেন্ট গুলোকে আলাদা করছি। তো এই অংশটা আমরা রাখলাম, এই অংশটা নিয়ে চিন্তার কোনো কারণে আমাদের ডি ব্লকের সময় এটা একদম কভার হয়ে যাবে। এফ ব্লকের জায়গায় যদি আসি, এফ ব্লকে আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কাছে যাব। এখানে অবশ্যই NS2 থাকে, এখানে অবশ্যই NS2 থাকে, ND0, 1, 2 থাকে, এবং ND, তারপর হচ্ছে NF, যেটা খেয়াল করো এটা হচ্ছে 1 থেকে 14 থাকে, থেকে 14 থাকে। সবাই এভাবেই লেখে এবং পরীক্ষার হলে গিয়ে এটা খুবই সুন্দরভাবে ভুল প্রমাণিত হয়। কেন? কারণ এখানে NS2 হলেও এটার নাম কমতে থাকে, অর্থাৎ N-1 হয় এবং N-2 হয়। ইভেন তুমি যদি খেয়াল করো এইখানেও যে আমি এটা লিখছি, এটা যখন আমি দেখছি তখনই আমার সেই কথাটা মনে পড়ছে, আমার অনেক স্টুডেন্ট এমনি লেখে এবং এটা খুব সুন্দরভাবে ভুল হয়।
সেটা কি? তোমরা একটু দেখো। n-1 হবে। অর্থাৎ এখানে এটা তোমাদের সারা জীবন মনে থাকবে। আশা করি এরপর থেকে আর ভুল করবা না। এইজন্য ইচ্ছা করে এটা লিখছি। n-1 হবে। এখানেও সেম আমাদের যে d এবং f, মানে n-1 আর এটা n-2, ঠিক আছে? n-1 এবং n-2, অর্থাৎ n যত হবে তার থেকে d তে আরো মানে d এর যেই প্রধান শক্তিস্তর তাতে একটা কম থাকবে এবং f এ হচ্ছে আরো একটা কমে যাবে। ওকে? এফ ব্লকের ইলেকট্রন বিন্যাস আমাদের শেখা লাগবে না। সো আমি সাজেস্ট করব, আমি একদম আলাদা করে লিখে দিচ্ছি। এফ এরটা তোমরা আলাদা করে জাস্ট মেমোরাইজ করে নিবা। ns2 n-1 d 0 1 অথবা 2 থাকতে পারে এবং n-2 যেটা সেটা হচ্ছে এফ এ 1 থেকে কত 14 থাকতে পারে। আমরা জানি এফ এর ইলেকট্রন বিন্যাস মোট 14টা থাকে। তো সেই অনুযায়ী লিখে ফেলবো। আচ্ছা, এইবার একটু খেয়াল করি এখানে n সমান কত হবে। অবশ্যই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ যেহেতু 6 এবং 7 নম্বরের নিচের দিকে আছে, তার মানে অবশ্যই এরা হচ্ছে n সমান 6 এবং 7 হবে। এছাড়া অন্য কিছু হওয়ার অপশন নাই। এবং এরা, মজার ব্যাপার হচ্ছে এরা পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অবস্থান করে সেটাতে আমরা সবাই ভুল করি। তুমি একটু খেয়াল করবা পর্যায় সারণীটা, এরা শুধুমাত্র পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপে অবস্থান করে। এরা কিন্তু এমনি এত বড় গ্রুপে অবস্থান করে না। এরা শুধুমাত্র পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপে অবস্থান করে। পরীক্ষায় যদি বলে সকল এফ ব্লক মৌল পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অবস্থান করে, অ্যান্সার একদম ক্লিয়ার কাট হচ্ছে 3 নম্বর গ্রুপে। কারণ এই সবগুলো হচ্ছে একসাথে এখানে থাকে, এই সবগুলো একসাথে এখানে থাকে। এখন একটা ল্যান্থানাইড সিরিজে মৌল সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15 দুগুণে হওয়া উচিত এফ ব্লক মোলের সংখ্যা হচ্ছে কত? 30। কিন্তু তোমার মনে আছে তুমি যে 3 জনকে ডি তে দিয়ে দিয়েছো, মনে আছে? তাহলে 30 - 3 সমান হবে হচ্ছে 27। তাহলে এফ ব্লক মোলের সংখ্যা টোটাল হচ্ছে 27। এখনই ভিডিওটা পজ করে এসপিডিএফ 4টা ব্লকের মোলের সংখ্যা কত পটপট লিখে ফেলবা। এসে কয়টা? তুমি লিখতেছো, আমি বলতে থাকতেছি। এসে কয়টা? 14টা। পিতে কয়টা? 36টা। ডিতে কয়টা? 41টা এবং এফ এ হচ্ছে 30 থেকে 3 মাইনাস অর্থাৎ হচ্ছে 27টা। এফ এর কোনো ধরনের ইলেকট্রন বিন্যাস শেখার দরকার নাই। যেহেতু এফ এর ইলেকট্রন বিন্যাস শেখার আমার দরকার নাই, সে কারণে আমি ওটা ছাড়াই তোমাদেরকে বলে দিলাম। এখন ডি এবং এফ এর মধ্যে একটা এক্সেপশন জিনিস আছে, সেটা হচ্ছে অন্ত অবস্থান্তর বা অবস্থান্তর মৌল যেটা, এই কনসেপ্টটা আমরা এই পর্বটাতে ক্লিয়ার করছি না। এই কনসেপ্টটা সহ কিভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস জানা থাকলে তার পর্যায় এবং গ্রুপ সংখ্যা জানবো, এবং সাথে সাথে শর্টকাটে এই জিনিসটা হচ্ছে মানে জাস্ট যে কোনো একটা মৌল লাইক ফসফরাস দেখে আমরা সেকেন্ডের মধ্যে যেন বলে দিতে পারি যে হ্যাঁ ফসফরাস এত নম্বর গ্রুপের এত নম্বর পর্যায়ে আছে, সেটা পড়বো আমরা দ্বিতীয় ভিডিওতে। বাট অবশ্যই প্রথম পর্ব কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবা। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপলোড করব। আজকের পর্বটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।